তো ও এখন কিছু রিঅ্যাকশনস করতে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং আমাদের সমস্ত কিছু, যেমন হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ প্লাস টেম্পারেচার, সমস্ত কিছু নিয়েই গ্লোবাল ওয়ার্মিং তৈরি। কলকারখানা থেকে যে নির্গত যে ধোঁয়া, বিগত কয়েক বছরে যে নির্গত ধোঁয়া হয়েছে, তার কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস কলকারখানা থেকে নির্গত হতো, সেটা বন্ধ হয়ে যাবে। 19শে ডিসেম্বর, আর আজ আমি চলে এসেছি, তোমাদের শুভজিৎ চলে এসছে বালুরঘাট কলেজের সামনে। বালুরঘাট কলেজে বর্ষবরণ উৎসব চলছে, তার সঙ্গে সঙ্গে চলছে হলো এক্সিবিশন। তো সেটা দেখবো, সেটা তোমরাও দেখো। দেখতে পাচ্ছ এখন আমার পেছনেই হচ্ছে বালুরঘাট কলেজ, আর আমি দাঁড়িয়ে আছি একদম কলেজের সামনে। আর এখন যাব আমরা কলেজের ভেতরে, দেখবো এক্সিবিশন, দেখবো বর্ষবরণ উৎসব। তো চলো যাওয়া যাক। চলে আসলাম এখন আমরা কলেজের ভেতরে। দেখতে পাচ্ছ আমার পিছনে কলেজের বিল্ডিং আছে, আর এখন যাব আমরা এক্সিবিশনের ওখানে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা স্টেজ আছে, তো সেখানে এখন বিট চেক চলছে, ঠিক আছে। আর আমি এখন ভেতরে ঢুকবো, পেছনে দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে আমার এক্সিবিশন লেগেছে। এখন আমি ঢুকবো ভেতরে, ঢুকে এক্সিবিশন দেখবো, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো। ভেতরে চলে এসেছি এক্সিবিশনের। আমার পেছনে দেখতে পাচ্ছ এখান থেকে স্টল শুরু, ঠিক আছে। এখান থেকে এই পুরোটা দেখতে পাচ্ছ সবগুলো ডিপার্টমেন্টের স্টল আছে। তো এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টল আমরা ঘুরে ঘুরে দেখব। এই যে স্টলটা যাচ্ছি আমরা, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের স্টল। তো চলো দেখি যে ওরা কি বানিয়েছে। দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমাদের এই প্রজেক্টটা সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই স্যার। আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের গণতন্ত্র আমাদের অধিকার। তো আমাদের গণতন্ত্রের মধ্যে আমরা গণতন্ত্রের একটা প্রতীকী হিসাবেই গাছটাকে তুলে ধরেছি। কিন্তু কেন তুলে ধরলাম? কারণ স্যার গাছ কিন্তু কখনো কারোর সাথে বৈষম্য করে না। ফল ফুল মানে আপনি গাছ থেকে যে উপাদানগুলো পাবেন, আমিও কিন্তু সেই উপাদানগুলো ভোগ করতে পারবো। গণতন্ত্র ঠিক সেরকম। গণতন্ত্র কখনো কারোর সাথে বৈষম্য করে না। ইভেন আমাদের গণতন্ত্র আমাদেরকে কি করেছে স্যার, একসাথে রেখেছে। আমাদের ভারতে একটা বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন বৈষম্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু একসাথে আছি, এবং সেই কাজটা গণতন্ত্র আমাদেরকে করে। এবং গণতন্ত্রের মধ্যে স্যার অনেক পিলার থাকে, তো তার মধ্যে আমরা এখানে কিছু পিলার দেখানোর স্যার চেষ্টা করেছি। হ্যাঁ স্যার, আমরা এখানে যেরকম গণতন্ত্রের একটা সিম্বল হিসেবে দেখিয়েছি এই গাছটাকে। কিছু কোশ্চেন আছে স্যার? হ্যাঁ স্যার, এখানে যেরকম আমরা একটা গণতন্ত্রের একটা সিম্বল হিসেবে এই গাছটাকে দেখেছি, ঠিক সেরকম এই সংসদ হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা মন্দির বলতে পারি, বা বলতে পারি গণতন্ত্রের মেরুদণ্ড। আজকে যদি সংসদ না থাকতো, আমরা যদি প্রতিনিধি না পাঠাতাম সেখানে, তাহলে কি হতো? আমাদের অধিকারগুলো সেখানে নিয়ে বলার কেউ থাকতো না। তাহলে আমাদের কি হতো? আমাদের অধিকার রক্ষা হতো না, এক না এক তন্ত্র হয়ে যেত, একজনের শাসন ব্যবস্থা, বিশৃঙ্খলা দেখা দিত। সেই জন্য আমরা সংসদটাকে চুজ করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, আমরা নতুন পার্লামেন্টটাকে কেন রাখলাম? এই নতুন পার্লামেন্টটা আগের বছর ঠিক 2023 সালে 28শে মে নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে উদ্বোধন করেন। এবং এখানে এটার মানে একটা তো কারণ থাকবে যে পুরনো পার্লামেন্টে কিছু সমস্যা আছে, যার জন্য নতুন পার্লামেন্ট তৈরি করা হয়। পুরনো পার্লামেন্টে যে সবথেকে বড় সমস্যা ছিল সিট ক্যাপাসিটি। আমাদের পুরনো পার্লামেন্টে সিট ক্যাপাসিটি অনেক কম ছিল। নতুন পার্লামেন্টে আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, সিট ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়। আমাদের পার্লামেন্টের হল ঘরে আমাদের যে প্রস্তাবনা আছে প্রিয়াম্বেল, তো প্রস্তাবনার মধ্যে এটা রাখা হয়, এবং এই পার্লামেন্টে সেই সংসদের যে পুরো সংসদে সে রাখা হয় এই প্রস্তাবনাটিকে। এবং আমরা এই যে আমাদের অশোক স্তম্ভটি আছে, এই অশোক স্তম্ভটি দিয়ে আমাদের পার্লামেন্টে ঢুকতেই দেখা যাবে অশোক স্তম্ভটিকে। এই অশোক স্তম্ভটি দ্বারা আমরা এটাই বোঝাতে চাই যে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় সর্বদা। অর্থাৎ যদি তুমি সত্যের পথে চলো, তোমার জয় সর্বদাই হবে। আমরা স্যার গণতন্ত্র মানে এই সংসদ না থাকলে কিন্তু গণতন্ত্র আমাদের অধিকার রক্ষা হয় না। সেই কারণে স্যার আমরা সংসদটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি স্যার। থ্যাংক ইউ স্যার। দেখলে তোমরা রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। সো ওরা যে কনসেপ্টটা বানিয়েছে, বেশ সুন্দর কনসেপ্টটা বানিয়েছে। আমাদের এই রাষ্ট্রের ওপর যে কনসেপ্টটা ওদের আছে, সে খুব সুন্দর একটা কনসেপ্ট। দেখতে পাচ্ছ না? না, এবার দেখো, মুখে আলো পড়লে সব আলোকিত হয়ে যায়। তো যাই হোক, কনসেপ্টটা বেশ ভালো ওদের। আরও কিছুটা ঘুরে দেখবো, আরও বাকি জায়গাগুলো দেখবো।
আর বাকি ডিপার্টমেন্টগুলোকে আমরা দেখি। তো চলো দেখছি, কিন্তু হয়তো সম্পূর্ণ ডিপার্টমেন্ট আমরা কভার করতে পারবো না এই ভিডিওটার মধ্যে, কারণ আজকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় হয়ে আছে। তো দেখি কোন কোন ডিপার্টমেন্টে আমরা যেতে পারি, কোন কোন ডিপার্টমেন্টে কথা বলতে পারি। যদি কোনো ডিপার্টমেন্ট ফাঁকা থেকে থাকে তাহলে সেগুলো তো অবশ্যই কথা বলবো। তো চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে ভূগোল বিভাগের দিকে। চলে আসলাম আমরা ভূগোল বিভাগে। দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড়, প্রচুর ছেলেমেয়েরা, প্রচুর স্টুডেন্টরা এখানে আছে। তো আমি দেখতে পাচ্ছি একজনকে যে একটু ফাঁকা বসে আছে, তো যাব তার কাছে গিয়ে কথা বলবো ওর সাথে যে ওদের কনসেপ্টটা কি আছে। ভাই, তোমাদের যে এই প্রজেক্টটা আছে, তো এই প্রজেক্টের কনসেপ্টটা কি আমাকে একটু বলো। আমাদের মেনলি প্রজেক্টের কনসেপ্ট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে 17টা গোল রয়েছে, সেই 17টা গোল নিয়ে আমাদের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা গোল রিপ্রেজেন্ট করছে নিজের মডেলের সাহায্যে। আমরা বিগত কয়েকদিন ধরে বিভাগীয় প্রধান পিন্টু স্যারের নির্দেশে আমরা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা মিলে, সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা হচ্ছে মডেলগুলো তৈরি করেছি। 17টা মডেল আমাদের এখানে দেখানো হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17 নম্বর গোলের মধ্যে 9 নম্বর গোল ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে আমরা আটটা টার্গেট রয়েছে। সেই 8টা টার্গেটের মধ্যে 6 নম্বর টার্গেট নিয়ে আমরা এই মডেলটা তৈরি করেছি। এর মূল লক্ষ্য হচ্ছে পরিবেশে কোনোরূপ ক্ষতি না করে কিভাবে আমরা মানুষের চাহিদা পূরণ করতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করতে পারবো। এই 9 নম্বর গোলের মূল লক্ষ্যই হচ্ছে এটা। যেমন এখানে দেখতে পাচ্ছেন সিএনজি একটা পরিবেশ বান্ধব গ্যাস, যেটা পরিবেশে কোনো রকম ক্ষতি করে না। এর সাহায্যে যদি আমরা যানবাহনগুলো চালনা করি তাহলে এর থেকে নির্গত যে ধোঁয়া, যেটা পরিবেশে ক্ষতি করে, সেটা কোনোরূপ পরিবেশের ক্ষতি করতে পারবে না। এর ফলে আমরা খুব সহজেই পরিবেশের কোনোরূপ ক্ষতি না করে আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেই ট্রান্সপোর্ট সিস্টেম খুব সহজে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও রয়েছে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের সাহায্যে আমরা যদি সোলার প্যানেল থেকে যে সৌরবিদ্যুৎ আমরা পেয়ে থাকি, সেই সৌরবিদ্যুৎ যদি আমরা বিভিন্ন কলকারখানাগুলোতে দিতে পারি তাহলে তারা তাদের বৈদ্যুতিক চাহিদা পূরণ করতে পারবে। এর ফলে কলকারখানা থেকে যে নির্গত যে ধোঁয়া, বিগত কয়েক বছরে যে নির্গত ধোঁয়া হয়েছে, তার কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস কলকারখানা থেকে নির্গত হতো, সেটা বন্ধ হয়ে যাবে। এর ফলে ইন্ডাস্ট্রিও খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে। এছাড়াও বেঙ্গালুরুতে রিসেন্টলি 2025-এ এয়ার ট্যাক্সি আনার কথা ভাবা হচ্ছে, যেটার মধ্যে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবো খুব কম খরচে। বিভাগ থেকে বেরিয়ে এসে এবার যাবো আর একটা নতুন ডিপার্টমেন্টের দিকে। তো সেটা হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট, যেটা আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। আর ডিপার্টমেন্টে আসতেই আমাদের এক ম্যামের সঙ্গে চোখের সামনে দেখা হয়ে গেছে। ম্যামের সঙ্গে একটু পরে কথা বলছি। ম্যাম হয়তো আমার মুখও ভুলে গেছে। আমি কিন্তু কলেজে ফিলোসফি ডিপার্টমেন্টেই পড়তাম, আর এখানে আমি কিন্তু কাজও করে আসছি। ভিতরে হচ্ছে নতুন ছেলে মেয়েদের মুখ দেখতে পাচ্ছি, নতুন স্টুডেন্টের মুখ দেখতে পাচ্ছি, কারণ বছর পার হয়েছে, স্টুডেন্ট পার হয়েছে, আমাদের সেই পুরানো বন্ধু বান্ধবীরা আর নেই। তো এখন আমি ঢুকবো ডিপার্টমেন্টে ঢুকে দেখি যে দর্শন বিভাগ কি কাজ করেছে। আসলাম আমরা দর্শন বিভাগে, আর ওই যে উনি বসে আছেন, উনি হচ্ছে আমাদের ম্যাম। তো দেখি চিনতে পারে কিনা। ম্যাম ভালো আছেন? চিনতে পারছেন? হ্যাঁ, নামটা বলুন। স দিয়ে নামটা বলুন। না, শর্ত আমি বলেছি না। হ্যাঁ, দিয়ে বলেছেন, নামটা বলুন। ইয়ে নাকি ব্লগ শুট করছি। ব্লগ শুট করছো? বাহ, কেমন আছো বলো? খুব ভালো আছি ম্যাম। নামটা কেন আমি পুরোটা ভুলে শুভজিৎ। গেলাম। ঠিক, শুভজিৎ। আর বলো, কি খবর, কেমন আছো? এই চলছে। তো শুনলাম তো কলেজে প্রোগ্রাম আছে, তো জন্য চলে আসলাম, দেখে যাই। তুমি কি ব্লগিং করো? হ্যাঁ, ব্লগিং করি। ভিতরে দেখে নিচ্ছি। আচ্ছা, আমার ফিলোসফিটাকে তুলে ধরো তো একটুখানি। আচ্ছা, তো ম্যামের সঙ্গে কথা হলো, আর এই দেখতে পাচ্ছ আমাদের ডিপার্টমেন্টের ফিলোসফি ডিপার্টমেন্টের মডেলগুলো কি বানিয়েছে, কি কনসেপ্ট আছে, সেটা আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো, শুনবো, জানবো। বাট আগে আমরা প্রত্যেকটা মডেল দেখে নিই যে মডেলের কাজটা কেমন হয়েছে, মডেলের কাজটা কি আছে। আর দেখে নিলাম মডেলের কাজটা। এবার আমরা কথা বলবো একজনের সঙ্গে। তো দেখতে পাচ্ছি এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে, তো ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, তোমার নাম? আমার নাম দীপ সিনহা। আচ্ছা, এবার আমাকে এই মডেলের কাজটা সম্পর্কে একটু খুলে বলো যে তোমরা কোন কনসেপ্টে মডেলটা বানিয়েছো।
এই কনসেপ্টটা মূলত জলদূষণ সম্পর্কে, কারণ আমাদের ভারতে যেভাবে এখন বর্তমানে জলের যে দূষণ হচ্ছে, এটা আমাদের শরীরে অনেক নানান ধরনের ক্ষতি হচ্ছে। এতে জলের দূষণ হচ্ছে, মাটির জলের পরিমাণ কমছে, তারপর জল দূষিত হচ্ছে, এটা আমাদের বুড়ো মানুষদের আরও অসুস্থ হচ্ছে। নদীতে আবর্জনা মিশছে, নদীর জল নোংরা হচ্ছে, কারখানা থেকে জল বেরোচ্ছে সেগুলোর কারণে নোংরা হচ্ছে, আরও বিভিন্ন কারণে জল দূষিত হচ্ছে। এই কারণে আমাদের সতর্ক থাকা উচিত এবং নদী জল সব হ্রদগুলোকে পরিষ্কার রাখা উচিত, যাতে আমরা সুষ্ঠুভাবে জলটা সেটা পান করতে পারি। বললো যে ওরা জলদূষণের উপর কাজ করেছে, তাছাড়াও আরও অনেকগুলো মডেল আছে। আচ্ছা, তোমাদের সবগুলো মডেল পরিবেশ দূষণের উপর বেস করে, সবগুলোই পরিবেশ দূষণের উপর বেস করে। তো ওরা যেমনটা বলছে এখানে প্রত্যেকটা মডেলই পরিবেশ দূষণের উপর বেস করে। একটা মাটি দূষণ আছে, একটা জলদূষণ আছে। আচ্ছা, এটা তোমার গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন দুটোর গ্লোবাল ওয়ার্মিং এর বাংলা অর্থ। গ্লোবাল ওয়ার্মিং আমাদের সমস্ত কিছু, যেমন হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ প্লাস টেম্পারেচার, সমস্ত কিছু নিয়েই গ্লোবাল ওয়ার্মিং তৈরি। আজকে ডিসেম্বরের 19 তারিখ, যেটা হচ্ছে 2024 সালে আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে যদি আমরা 10 বছর আগে যাই দেখি, তখন কিন্তু আজকালকার যে টেম্পারেচার আর তখনকার দিনের যে টেম্পারেচার, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কারণ আজকে সম্ভবত আমরা জানি এটা হচ্ছে ডিসেম্বর নভেম্বর মাস, সেটা সম্ভবত হচ্ছে শীতকাল, কিন্তু আজকালকার যে দিন বা ভবিষ্যতের যে দিনটা আসতে চলেছে, সেটা সম্পূর্ণ একটা গরমের রূপ নিয়েছে। এটা সর্বকারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাছাড়া হচ্ছে কলকারখানার ধোঁয়া কি যে বলেছে যে শিল্প মানুষের সাথে থাকবেই, জীবিকা ছাড়া মানুষ চলতে পারে না, আর জীবিকা নির্ভর করেই মানুষের জীবন। কিন্তু এই কলকারখানার যে ধোঁয়াটা, সেটা সম্পূর্ণ বায়ুতে মিশে গিয়ে বায়ু দূষণ হচ্ছে, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা অন্য দিক। যার জন্য এটার দিকে আমাদের সর্বপ্রথম নজর রাখতে হবে যে জীবিকার সাথে সাথে কি করে আমরা বায়ুকে দূষিত না করে কিভাবে আমাদের জীবিকাটা নির্বাহ করতে পারবো। আর তাছাড়া হচ্ছে দাবানল বা জঙ্গল কেটে ফেলা। আমাদের বসতি স্থাপনের জন্য, নিজস্ব প্রয়োজনের জন্য কয়েকশো একর জমি আমরা কেটে ফেলে দিচ্ছি বা আগুনে পুড়িয়ে দিচ্ছি শুধুমাত্র নিজেদের বসতি স্থাপন করার জন্য, বা নগরায়ন সৃষ্টি হচ্ছে। যার জন্য এর ফলে কি হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলার ফলে অক্সিজেনের পরিমাণটা খুবই কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমাদের শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ছে, যার জন্য হচ্ছে গাছকে একদমই কেটে ফেলা উচিত নয়। এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তাছাড়া হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে আমরা হচ্ছে বর্জ্য পদার্থ, যেমন মাটি দূষণ হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে। প্লাস্টিককে আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত করছি, কিন্তু তারপরে সেটা হচ্ছে মাটিতে মিশছে না। সেটাকে যদি আমরা রিসাইকেল করে আবার একটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজে যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তবেই প্লাস্টিকটাকে কাজে আসবে। এটাই সমস্ত বিষয় নিয়ে গ্লোবাল ওয়ার্মিং। সম্পূর্ণ ডিপার্টমেন্ট দেখা আমার কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, কিন্তু সব ডিপার্টমেন্টে আমি শ্যুট করতে পারলাম না, কারণ প্রচুর ভিড়, প্রচুর স্টুডেন্টের ভিড়। আর সবাই নিজের মতন কোশ্চেন করছে, নিজের মতন তারা জানছে। কিন্তু আমার একটা জিনিস যেটা বেশ ভালো লাগলো, আমার দর্শন বিভাগ মানে ফিলোসফি ডিপার্টমেন্টে, তো ওদের কনসেপ্টটা ওরা বানিয়েছে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর, পরিবেশ দূষণের উপর। আর এটা তো সত্যি যে আমরা নিজেরাও দেখছি যে আজকে ডিসেম্বর মাস, মানে এটা ডিসেম্বর মাস, আর এখনকার এই ডিসেম্বর মাসে বলতে গেলে শীত নেই, সবাই নর্মালি ঘুরে বেড়াচ্ছে। আমার আশেপাশে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, দেখো সবাই নর্মালি প্রায় কম বেশি সবাই ঘুরে বেড়াচ্ছে। আর এটা তোমরাও নিজেরাও সাক্ষী যে হচ্ছে এখন বর্তমান এই সময় গ্লোবাল ওয়ার্মিং কতটা বাড়ছে, যার জন্য শীতের নামগন্ধ নেই। ঠিক আছে, ঋতুর পর ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদারের পর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যখন যে ওয়েদার আসার কথা, তো তখন সেই ওয়েদারগুলো আসছে না। তো এর থেকে আমাদের তেমনভাবে কিছু বলার মতন নেই, কিন্তু হ্যাঁ একটা জিনিসই বলবো যে পরিবেশটা ভাই আমাদের, বাঁচতেও আমাদেরকেও হবে। তো নিজের পরিবেশের খেয়াল রাখো, নিজেদের খেয়াল রাখো। নিজের পরিবেশটাকে যখন আমরা সুস্থ সবল রাখবো, তখন আমরা নিজেরাও সুস্থ সবল থাকবো। এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, তারা এখানে এসেছে হচ্ছে জাজমেন্ট দিতে। তো তারা এখন জাজমেন্ট দেবে, তো তারা কেবলই এসে পৌঁছলো, এখন তারা সম্পূর্ণ ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখবে। তো তারপরে তাদের জাজমেন্টগুলো তারা দেবে যে কোন ডিপার্টমেন্ট ফার্স্ট, কোন ডিপার্টমেন্ট সেকেন্ড এবং কোন ডিপার্টমেন্ট থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড তারা বের করবে এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে থেকে। ডিপার্টমেন্ট প্রায় দেখা কমপ্লিট, কিন্তু রসায়ন বিভাগটা আমাদের দেখা হয়নি। আমার পেছনে রসায়ন বিভাগটা আছে, তো এখন রসায়ন বিভাগে ঢুকবো, রসায়ন বিভাগটা দেখবো যে ওরা কি প্রজেক্ট করেছে এবং ওদের কনসেপ্টটা কি আছে। চলো রসায়ন বিভাগের দিকে যাওয়া যাক। চলে আসলাম আমরা রসায়ন বিভাগে, তো চলো দেখি ওদের কনসেপ্টগুলো কি আছে।
আমাদের হচ্ছে ম্যাজিক। তোমার নাম? আমার নাম স্বস্তিকা চাকি। আমাদের এটা ম্যাজিক কেমিস্ট্রি। আমরা যে বইয়ে খালি কেমিস্ট্রি রিয়াকশন পড়ি, সেটা খালি সবাই বলে যে সেটা অনেক বোরিং, কিন্তু সেই রিয়াকশনটা যখন আমরা করে দেখাই সেটা যে কতটা মজাদার হতে পারে সেটা নিয়ে আমাদের এই স্টলটা। আচ্ছা, কিছু রিয়াকশন করে দেখাও। তো ও এখন কিছু রিয়াকশনস করতে যাচ্ছে, তো দেখি যে, কারণ কেমিস্ট্রি কোনোদিনও আমার মাথায় তো ঢুকতো না, দেখি আজকে যদি ঢুকে যায়। এটা হচ্ছে কপার সালফেট। আচ্ছা, তো ও নিয়ে নিল কপার সালফেট। আর এটা হচ্ছে HCl, ডাইলুট HCl। আচ্ছা, দেখতে পাচ্ছ ও যে কেমিক্যালগুলো দিল, তো তারপর এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। সঙ্গে সঙ্গে নিয়ে নিল অ্যালুমিনিয়াম ফয়েল। ঢুকিয়ে দিল অ্যালুমিনিয়াম ফয়েল। দেখতে পাচ্ছি এমনি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মিক্সড করতেই কিন্তু অলরেডি এটা বয়েল হচ্ছে, ভিতরে স্মোকও তৈরি হয়ে গেছে। এবার দেখি ও কি ম্যাজিকটা দেখায় আমাদেরকে। এটা হচ্ছে এখানে রিঅ্যাকশনটা যেটা হচ্ছে, এখানে HCl আর এখানে HCl দেওয়া আছে, কপার সালফেট আর অ্যালুমিনিয়াম। এখানে HCl এর সাথে কপার সালফেটের রিঅ্যাকশন করে CuCl2 হয়, আর HCl মানে HCl এর সাথে কপার সালফেটের CuCl2 হলো। আর যেহেতু অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের সাথে মানে ওখানে Al2SO4 হয়। আর এখানে হাইড্রোজেন গ্যাসটা যেটা আছে সেটা হচ্ছে ফ্লেমেবল। তো হাইড্রোজেন গ্যাসটাতে মানে আগুন জ্বলছে, আর এখানে হচ্ছে কপার যেহেতু ব্লু কালারের হয় সেজন্য ব্লু কালারের ফ্লেমটা দেখা যাচ্ছে। বেশ ভালো লাগলো কিন্তু হচ্ছে ওর এই এক্সপেরিমেন্টটা দেখে, আমরাও মজা পেলাম। আর ও যখন আগুনটা লাগিয়েছিল, জাস্ট প্রথম কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু বুঝতে পারিনি যে আগুনটা লেগেছে। তো ও হয়তো আর একবার ট্রাই করছে জিনিসটা। দেখো যখন ও আগুনটা দিল না, মানে জাস্ট সেকেন্ডসের মধ্যে আগুনটা ধরে গেল কিন্তু। দেখতেই পাচ্ছ ও এখন দেশলাই জ্বালিয়ে দিচ্ছে। এবার আমরা ক্লোজ শট নিতে যাচ্ছি, যে যদি আমরা আগুনটাকে দেখতে পাই। দেখতে পেলে যে কিভাবে ওটা খোলা মাত্রই আগুনটা নিয়ে নিচ্ছে, আর আগুনটা ভেতরে সম্পূর্ণভাবে জ্বলছে। তো যেটা ডান্সিং, কি বল, ডান্সিং ফ্লেম। আচ্ছা, একে বলা হয় ডান্সিং ফ্লেম। সত্যি বলতে আমি ফার্স্ট টাইম এরকম কোনো এক্সপেরিমেন্ট দেখলাম। তাহলে এবার হচ্ছে দেখবো আরো কিছু এক্সপেরিমেন্ট, আরো কিছু জিনিস। তো কথা বলবো এখন এই বোনদের সাথে। আচ্ছা, তোমাদের সম্পূর্ণটা আমাকে বলো, আমি জানি না কিন্তু এটা কি। হচ্ছে মেনলি বায়োকেমিস্ট্রির উপরে ফোকাস করেছি। এই টপিকটার যে থিম সেটা হচ্ছে ফরেনসিক কেমিস্ট্রি, ফরেনসিক সায়েন্স যেটা। তো আজকাল আমরা দেখি বিভিন্ন মানে ক্রাইম হলে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ইনভেস্টিগেট করার ক্ষেত্রে কোনো ক্রিমিনালকে বা অ্যাকিউজ পার্সন বা যে মার্ডারার, যে ভিকটিম আর কি, সবাইকে শনাক্ত করার জন্য এই ফরেনসিক ল্যাবের মানে ফরেনসিক সায়েন্সের প্রচণ্ড প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি আজকালকার সমসাময়িক যুগে। তো আমরা ফার্স্টে বানিয়েছি একটা ক্রাইম সিন, আর এখানে একটা বানিয়েছি ফরেনসিক ল্যাব। তো এই ক্রাইম সিনে আমরা দেখতে পাচ্ছি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে, এবং এই জায়গাটাকে বর্ডার করা হয়েছে তার কারণ এটা একটা এভিডেন্স এখান থেকে অনেক পাওয়া যাবে, যেমন ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড, এইসব স্যাম্পেল পাওয়া যাবে। আর এখান থেকে পাওয়া ট্রেস বা এভিডেন্স বা স্যাম্পেলগুলো এখানে এক্সামাইন করা হবে ফরেনসিক ল্যাবে। তো এখানে যদি ব্লাড পাওয়া যায়, তাহলে আমরা ব্লাডের ভিতরে যদি ড্রাগ থাকে বা ড্রাগ বা অন্য ধরনের অ্যালকোহল বা কিছু কেমিক্যাল যদি পাওয়া যায়, তাহলে ল্যাবে সেটা কিভাবে আমরা এক্সামাইন করব তার একটা প্রসেস আমরা এখানে একটা ফ্লো চার্টের মধ্যে দেখিয়েছি।
আমি দেখাচ্ছি। এখানে জেল ইলেকট্রোফোরেসিস আছে, ডিএনএ অ্যামপ্লিফিকেশন বা পিসিআর আছে। এই দুটো টেকনিক আমরা মেনলি ফোকাস করেছি। জেল ইলেকট্রোফোরেসিসে কি হয়, যে এভিডেন্স যে স্যাম্পেল, ব্লাডের স্যাম্পেলটা এখানে এই স্যাম্পেল ওয়েলসে দিয়ে দেওয়া হয়, তারপর এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ছাড়া হয়। ডিএনএ যেহেতু নেগেটিভ, ডিএনএ বা আরএনএ যে কোনো ম্যাক্রোমলিকিউলকে সিলেক্ট বা আইসোলেট করার জন্য আমরা জেল ইলেকট্রোফোরেসিস ব্যবহার করে থাকি ইলেকট্রিক কারেন্টের সাহায্যে। আর এখানে 11 জেল ব্যবহার করা হয়। আর যেটা আছে ডিএনএ অ্যামপ্লিফিকেশন বা পিসিআর টেকনিক। পিসিআরে কি হয়, পিসিআর হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ এভিডেন্স থেকে ডিএনএ সিলেক্ট আউট করে আর কি। এটার জন্য পিসিআর ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। সেটার জন্য ভিকটিমের বা ক্রিমিনালের ডিএনএ আমরা সিলেক্ট করতে পারবো, ডিটেক্ট করতে পারবো সেখান থেকে। তো এরপরে আছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস। আমরা সেটাকে নিয়েও চার্ট তৈরি করেছি, সেটাও বলবে। তো আমাদের যেসব ক্রাইম সিন আছে সেখানে তো আমরা মার্ডারার বা যার যে ভিকটিম তাদের ফিঙ্গারপ্রিন্টসগুলো থাকে। তো আমাদের ফিঙ্গারপ্রিন্টস দু ধরনের হতে পারে, যেটা হচ্ছে আমরা প্যাটেন্ট এবং ল্যাটেন্ট দু ধরনের ফিঙ্গারপ্রিন্টস। আমরা যেগুলো সামনে দেখতে পাবো খালি চোখে, তো সেগুলোকে আমরা প্যাটেন্ট ফিঙ্গারপ্রিন্টস বলে থাকি। যেমন ধরো তোমার ব্লাড স্টেন হলো, ইঙ্ক হলো, ডার্ট হলো, এগুলো আমার প্যাটেন্ট ফিঙ্গারপ্রিন্টসের মধ্যে পড়ে। আর ল্যাটেন্টের মধ্যে পড়ে যেগুলো তুমি নেকেড আয়ে দেখতে পাবে না, যেমন তোমার বডি সোয়েট বা বডির ন্যাচারাল অয়েল। তো আমরা সেটা বিভিন্ন পদ্ধতিতে আমাদের বার করার প্রসেস আছে। সেটা প্রথমত আমরা দেখতে পাচ্ছি অল্টারনেট লাইট সোর্স। তো এখানে নাম থেকে বোঝা যাচ্ছে এখানে আমরা এক ধরনের লাইট ইউজ করছি। তো যেখানে মানে ফিঙ্গারপ্রিন্টসটা আছে সেখানে আমরা এক ধরনের এলইডি লাইট ইউজ করি, এবং এলইডি লাইটটা ফেলার পরে ওই ফিঙ্গারপ্রিন্টটা ঠিক আমাদের সামনে এভাবে ফুটে ওঠে। সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি সায়ানোঅ্যাক্রাইলেট ফিউমিং, যেখানে আমরা এক ধরনের একটা চেম্বার ইউজ করি। এটা এক ধরনের মেশিন। তো সেখানে আমরা যে বস্তুটির মধ্যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে সেটাকে আমরা এই মেশিনের মধ্যে দেব। তারপরে আমাদের দেখা যায় ফিঙ্গারপ্রিন্টসের মধ্যে অনেক প্রোটিন, বায়োমাস এবং অন্যান্য অ্যামিনো অ্যাসিডগুলিও থাকে। তো সেই অ্যামিনো অ্যাসিডগুলো কী করবে, এই সায়ানোঅ্যাক্রাইলের ভেপারটাকে তারা অ্যাবজর্ব করবে। করার পরে তারপরে যদি আমরা কোনো এলইডি লাইট বা হোয়াইট লাইট সোর্স ইউজ করি, তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্টগুলো এভাবে সামনে চলে আসে। তারপরে আছে আমাদের ভ্যাকিউম মেটাল ডিপোজিশন, ভিএমডি। এটা হচ্ছে এক ধরনের, সেখানে ভ্যাকিউম চেম্বার ইউজ করা হয়। আমাদের দেখতে পাচ্ছ এখানে সায়ানোঅ্যাক্রাইল ফিউমিংয়েও চেম্বার ইউজ করা হয়, কিন্তু ভিএমডিতে সেটা ভ্যাকিউম চেম্বার হয়। ভ্যাকিউম চেম্বারে কি করা হয়, মেটালের ভেপার দেওয়া হয়। ওখানে সায়ানোঅ্যাক্রাইলের ফিউমিং, কিন্তু আমরা এখানে মেটাল ফিউম করছি। তারপরে মেটাল ফিউম করার পরে যেখানে ফিঙ্গারপ্রিন্টটা আমরা এই বস্তুটা ঢুকিয়ে দেবো ভ্যাকিউম চেম্বারে, মেটাল ফিউম করলাম। তারপরে সেটাকে আবার ডিপোজিশনও করা হয়। আর ডিপোজিশনটা হয় কি ফিঙ্গারপ্রিন্টের ওপরে, এবং বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টে বিভিন্ন মেটালের ডিপোজিশন হতে পারে, এবং বিভিন্ন টাইপের মেটাল যেমন গোল্ড, সিলভার। এখন অন্যান্য মানে গোল্ড সিলভার তো খুব কস্টলি হয়ে পড়ে, এখন অন্যান্য মেটালও ইউজ করা হয়। তো এভাবে ভিএমডিটা করা হয়, তারপরে এভাবে ছাপ উঠে আসে আমাদের। আরেকটা আছে কেমিক্যাল ডেভেলপার্স। তো কোনো সারফেসে ধরো তোমার ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট যাই বলো আছে, তো আমরা সেটা কিভাবে দেখব, আমরা ওখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টে যেমন বললাম অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, আরও অন্যান্য বায়োমাস থাকে, তো সেগুলো তো রিঅ্যাক্ট করবে। তো আমরা সেই জন্য রিয়েজেন্ট যেমন ডিএফও, নিনহাইড্রিন এসব রিয়েজেন্ট ইউজ করি। করার পরে সেই রিয়েজেন্টগুলো ওই অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এগুলোর সাথে রিঅ্যাক্ট করে আমাদের একটা পার্পেল কালারের স্পট দেয়, যেটা থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টটা ডিটেক্ট করতে পারি। আর আরও এক ধরনের উপায় আছে, যেটা হচ্ছে আমাদের সবথেকে সহজ নিয়ম, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার। তো ওটাতে আমরা কি করি, সারফেস যেখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেখানে আমরা এক ধরনের কেমিক্যাল পাউডার ইউজ করি, সেটা ন্যানোমলিকিউলস বা অন্যান্য কেমিক্যাল পাউডার হতে পারে। তারপরে আমরা এক ধরনের টেপ ইউজ করি, করার পরে আমরা ওখান থেকে ফিঙ্গারপ্রিন্টের ছাপটা তুলে নিই। ফলে কি হয়, কোথাও কোনো মার্ডারার বা ভিকটিমের তো ফিঙ্গারপ্রিন্ট ওখান থেকে তোলার দরকার। তো এবার আমরা কি করব, আমরা যাদেরকে মানে সন্দেহ করছি তাদের তো সবার ফিঙ্গারপ্রিন্ট আমরা স্যাম্পেল নেব। এরপরে স্যাম্পেলটা নেওয়ার পরে আমরা যে টেপে যে ফিঙ্গারপ্রিন্টটা উঠেছে সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে স্যাম্পেলগুলো মিলিয়ে নেওয়া হয়, যে কার সাথে কোনটা ফিঙ্গারপ্রিন্ট। সেভাবে আমরা ডিটেক্ট করতে পারি ভিকটিমকে বা আমাদের মার্ডারারকে। এভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করতে পারি। আমাদের আরও একটা সিম্পল পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যে পদ্ধতিটা করা হয়েছে, সেখানে আমরা যারা এসেছিল তাদের আমরা হাতের ছাপ নিয়েছি। এখানে নিয়ে আমরা একটা ন্যাচারাল মানে নর্মাল পাউডার ইউজ করেছি, ল্যাবে তো কেমিক্যাল পাউডার থাকে, তো আমরা এখানে পাউডারটা নিয়ে সেই ফিঙ্গারপ্রিন্টের উপরে দিয়েছি, এবং তারপরে এই সেলোটেপটা ওখানে আটকে দিলে আমরা সেই ফিঙ্গারপ্রিন্টটা তুলে ধরেছি। সেগুলো আমরা যারা এসেছিল ভিজিট করতে সবার সাথেই করেছি। তো হ্যাঁ, আমরা এভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিসটা করেছি। তো আমরা এখন রসায়ন বিভাগটা দেখলাম, দেখে এখন রসায়ন বিভাগ থেকে বেরোচ্ছি। বেশ ভালো কনসেপ্ট এবং বেশ ভালো এক্সপ্লেনও করেছে ওরা। তো যেটা আমারও বুঝতে সুবিধা হয়েছে, আমি কোনোদিনও
সেইভাবে মানে রসায়নের ওপর অতটা ইন্টারেস্ট ছিল না, বাট ওদের কথা শোনার পর আজকের থেকে একটু ইন্টারেস্ট জাগছে। তো বেশ প্রায় আমার ঘোরা কমপ্লিট। তোমাদের যতটুকু দেখাতে পারলাম চেষ্টা করলাম ততটুকু দেখানোর, কারণ বেশিরভাগ স্টোরে এখন ভিড় হয়ে গেছে, তার মধ্যে জাজরাও চলে এসছে, তো ওরাও এখন ভিজিট করছে, তো সেই কারণে ম্যাক্সিমাম স্টোর এখন ব্যস্ত। তো এখন আমি বাইরের দিকে যাব, আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, এন্ড করছি। তোমরা যারা বালুরঘাটের কলেজ স্টুডেন্টরা আছো, যারা দেখছো এই ব্লগটা এখন এই কারেন্ট মুহূর্তে, তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা পুরাতন বন্ধু বান্ধবরা যারা আছো, যারা বালুরঘাট কলেজে অলরেডি পড়ে এসছো, বালুরঘাট কলেজে সঙ্গে তাদের একটা বেশ সুন্দর সময়, সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, তো তারাও এই ভিডিওটাতে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই। চেষ্টা করলাম তোমাদেরকে সবগুলো ডিপার্টমেন্ট ঘুরে দেখানোর, আর এই দেখা হয়ে গেল আমার ভাইয়ের সাথে, ঠিক আছে। ও হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়ে, আমি অনেকক্ষণ থেকে ওকে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু ও ছিল না, ঘুরে বেড়াচ্ছিল কলেজে এসে। আর এ হচ্ছে ওর এক বন্ধু। ভাই তোর নাম? নাজমুল সাথে। নাজমুল, আচ্ছা। এ হচ্ছে ওর বন্ধু। তো বেশ ভালো ছেলেরা এরা। আচ্ছা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে চলো সাবস্ক্রাইব করে দেবে ওরা, আর তোমরাও কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও।